বিরতির পর আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। আমরা রয়েছি বাগনানে। আমরা বিরতির আগে দুর্নীতি প্রসঙ্গ এলো, সে নিয়ে বিস্তারিত আলোচনায় আমরা যাব, কারণ ডেফিনেটলি সাম্প্রতিক অতীতে শিক্ষা থেকে শুরু করে রেশন থেকে শুরু করে একাধিক যে দুর্নীতি ইস্যু তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। একাধিক হেভি ওয়েট তাদের আমরা জেল যেতে দেখেছি। আমরা রাত পোহালে আগামীকাল, আজকে রাতেই অমিত শাহ তিনি কলকাতায় নামছেন এবং আগামীকাল তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করবেন। সেখানেও আমরা যেটা জানতে পেরেছি যে দুর্নীতি প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে সেই চার্জশিটে তার উল্লেখ থাকবে। তার আগে একটু রামনবমী প্রসঙ্গে আসি, কারণ আজকে রামনবমী আমরা জানি। আমি বিশ্বজিতের কাছে আবারও বলছি যে বিজেপির প্রতিনিধি থাকলে খুবই ভালো হতো। যে অনেকগুলো প্রসঙ্গ সেটা কিছুটা হলেও ইনকমপ্লিট থাকছে বিজেপির প্রতিনিধি এখানে উপস্থিত না হতে পারার কারণে। আমি বিশ্বজিতের কাছে আসি যে বিশ্বজিৎ, রামনবমী পালন সেটা শুরু হয়েছিল হচ্ছে যে বিজেপির হাত ধরে, এবং সেটা ফাইনালি একটা রাজনৈতিক একটা কি বলবো, একটা রাজনৈতিক মোড়ক সেটা পেয়ে যায় এবং খুব তাৎপর্যপূর্ণভাবে। 10 বছর আগেও সেভাবে রামনবমী পালন হতো না সর্বত্র, কিন্তু এখন দেখা গেছে যে তৃণমূল নেতারা তারাও প্রবল উদ্যমে রামনবমী পালন করেন, রামনবমীর উইশ করেন। এবং যেখানে আমরা যে জেলায় আমরা আছি সেই হাওড়াতেও একাধিক রামনবমীর মিছিল আমরা দেখেছি। আবার অতীতে আমরা রামনবমী পরবর্তীকালে রামনবমীর ঠিক পরপরই আমরা বেশ কিছু অনভিপ্রেত ঘটনাও দেখেছি। এই যে ফাইনালি আপনারা অভিযোগ করেন যে বিজেপি ধর্মের রাজনীতি করে, কিন্তু কোথাও দাঁড়িয়ে সেখানে কি আপনাদের তরফ থেকেও একটা অবদান সেটা রাখা হচ্ছে না? দেখুন, এই বাংলাটা, আপনাকে ছোট্ট একটা কথায় আমি উদাহরণ দিই। এখানে নানা ভাষা, নানা পরিধান, মিলনের মাঝে দেখো বিবিধের মাঝে দেখো মিলনমোহন। এখানে সমস্ত মানুষের ভাষা বলুন, সব ভাষাভাষী মানুষের একসঙ্গে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমরা একসঙ্গে করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাইয়ের মেলবন্ধনে আমরা এই বাংলা সংস্কৃতি, কৃষ্টি, কালচার আমরা করে থাকি। কিন্তু আমরা রামনবমীর বিপক্ষে কেউ নই, আমরাও রামনবমীর পক্ষে। কিন্তু এই রামনবমীর নাম করে বিজেপি তার এই র্যালিতে আমরা দেখেছি সমস্ত জায়গায় তলোয়ার, বিভিন্ন অস্ত্র, বন্দুক নিয়ে এই যে দাপাদাপি। আমার এখানে বক্তব্য যে দুই হচ্ছে একাধিক রামনবমীর এরকম মিছিল দেখা যায় যে মিছিলের জন্য আদালতে গিয়ে অনুমতি নিয়ে আসতে হয়, এটা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ গেরুয়া শিবিরের। দুই, যেহেতু এখানে বিজেপির প্রতিনিধি নেই, তাদের যে যুক্তিটা আমি সেটা রেফার করছি, তাদের বক্তব্য হচ্ছে যে এছাড়াও একাধিক অন্য ধর্মের শোভাযাত্রা রয়েছে, অন্য ধর্মের অনুষ্ঠান রয়েছে যেখানে এই অস্ত্রের ব্যবহার সেটা চলে আসছে বহু বছর ধরে। কিন্তু যখনই এটা রামনবমী বা হনুমান জয়ন্তী হয় তখনই শাসক দল তাতে বাধা দেয়, শাসক দলের অঙ্গুলি হিলনে প্রশাসন সেটা আটকায়। দেখুন, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে পুরো পুলিশ প্রশাসন। আমরা দেখেছি আমাদের সমস্ত যারা আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষার জন্য ছিল তাদেরকে সমস্ত রাতারাতি চেঞ্জ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে, আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারা দায়িত্ব নিয়ে আজকের সমস্ত মিছিলগুলো তারা আছেন। সমস্ত জায়গায় যতখানি করে পুলিশ প্রশাসনের দরকার ততগুলো করে পুলিশ প্রশাসন সেখানে পাঠায়নি, এবং যার বাইরে থেকে সিআরপিএফ বা বিভিন্ন কেন্দ্র বাহিনী জওয়ানকে স্ট্যান্ড বাই ডিউটি করে রাখা হয়েছে, যাতে এই ধর্মীয় শস্যুরি, ধর্মীয় ভাগাভাগি, এই রামনবমীকে ইস্যু করে আর কোনো ইস্যু নেই। এখন যারা আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি, তাদের কাছে আর কোনো অস্ত্র নেই। তারা এসআইআর করে বেশিরভাগ আমরা দেখেছি সমস্ত ধর্মের মানুষের সঙ্গে সঙ্গে সংখ্যালঘু মানুষের ওপর বেশি তাদেরকে হয়রানি স্বীকার করিয়েছে। এক একটা বুথে প্রায় 80% মানুষকে তারা এই লজিক্যালি নাম করে তাদেরকে নোটিশ পাঠিয়েছে। তাদেরকে, বয়স্ক লোককে আমরা দেখেছি নির্বাচন কমিশনে 80-র ওপরে যারা ভোটার থাকে তাদের বাড়িতে গিয়ে তাদের ভোট গ্রহণ করে, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করতে গিয়ে তাদেরকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কেউ বেড শয্যা, কেউ অ্যাম্বুলেন্সও করে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে। সেই মতোই এখনো এই রামনবমীকে ইস্যু করে বিজেপি এই ভোটে লড়া। আমি এখানে একটু ভাস্কর বাবুর কাছে আসি। ভাস্কর বাবু, এই যে একটা ধর্মের রাজনীতির একটা প্রবেশ আমাদের রাজ্য রাজনীতিতে,
এবং সেটা ভীষণ রকমভাবে চর্চিত এবং প্রাসঙ্গিক হয়ে ওঠা, এটাকে কিভাবে দেখছেন? রামনবমীর উৎসব পশ্চিমবাংলায় আগেও হতো। আমরা হাওড়া জেলার লোক ওই রামরাজাতলায় রামের উৎসবে পুজো দিতে যেতাম এই দিনে। আমার মা, ঠাকুমা, কাকিমারা রামনবমীর উপোস করতেন, অশোক ষষ্ঠী নিয়ে তারা উপোস করতেন, কোনো বাধা ছিল না। পশ্চিমবাংলায় কোনো দিন, যতদিন বামফ্রন্ট সরকার ছিল ততদিন এই ধরনের পতাকা টাঙানো, ধর্মীয় আবেগ সৃষ্টি করার সাহস আরএসএস বিজেপি কোনোদিন দেখাতে পারতেন না। আমরা কবে থেকে দেখতে পেলাম পশ্চিমবঙ্গে এই ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি? যবে থেকে আজকের যিনি মুখ্যমন্ত্রী, তাকে যবে থেকে আরএসএস বলেছেন আমাদের দুর্গা, আপনি জানবেন নিশ্চয়ই। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন বিজেপি অচ্যুত নয়। 1998 সাল পশ্চিম বাংলায় বিজেপিকে জোটে এনে লড়াই করব, দমদমে তপন শিকদার, কৃষ্ণনগরে আমাদের জুলুবাবুকে কারা জিতিয়েছিল? অ্যালায়েন্স করে কারা এনেছিলেন পশ্চিমবঙ্গে এই ধর্মীয় উন্মাদনার শক্তিকে? যতদিন জ্যোতিবাবু ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, ততদিন ওই মোহন ভাগবতরা প্লেন ঘুরিয়ে নিয়ে চলে যেতেন, পশ্চিমবঙ্গে ঢোকার সাহস ছিল না। আর আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জ্যোতি বসুর সেই কথা মনে করতে হবে আমাদের। আপনারা যাই ভাবুন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলার কোনো দলের হতে পারে না। বিজেপি এবং তৃণমূলের এই যে বিভাজনের মেরুকরণের রাজনীতি মানুষ গ্রহণ করবে না। আজকে জ্যোতিবাবু বলতেন সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। পশ্চিমবাংলায় কত দাঙ্গা হলো, গত বছরও আমরা দাঙ্গা দেখেছি ধুলোগড়ে, আমরা হাওড়া শিবপুরে দাঙ্গা দেখেছি। পুলিশ যাচ্ছে, পুলিশের উপস্থিতিতে দাঙ্গা হচ্ছে, আজকে নয় নির্বাচন কমিশনের আন্ডারে। এই সরকার বাগনানের বুকে পুলিশ র্যালি করে নিয়ে যাচ্ছে রামনবমীর ত্রিশূল সহ, আমরা দেখেছি 2-3 বছর আগে বাগনানের বুকে। এই বাগনানের বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৃণমূল এবং বিজেপি খুব বোঝাপড়া করে। আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে আমি বিশ্বজিতের উত্তর নেব, তার আগে একটু শফিকুলদার কি এই সম্পর্কে বক্তব্য জানান? আমি প্রথমেই বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা এখানে উন্নয়ন করতে এসেছি। উন্নয়ন মানে দীঘার মন্দির নয়, উন্নয়ন মানে দুর্গা মন্দির নয়। উন্নয়ন হচ্ছে মানুষের কাজ। সে মানুষের কাজটাকে জরুরি, রাস্তা করাটা যেমন জরুরি তেমন মানুষের কাজের জরুরি। কাজ যদি সে না পায়, 1,500 টাকা অনুদান দিয়ে, 1,000 টাকা অনুদান দিয়ে, আজকে গ্যাসের দাম 1,500 টাকা 2,000 টাকা গ্যাসকে মানুষকে পাওয়া যাচ্ছে না, যে অবস্থার মধ্যে চলছে। জাতীয় কংগ্রেস যখন আমাদের সরকার ছিল, আমরাও সরকারে ছিলাম বিধানচন্দ্র রায়ের আমলেতে, তারা যেভাবে একটা উদাহরণ তৈরি করেছে ডক্টর বিধানচন্দ্র রায়, আজও তার প্রতিফলিত হচ্ছে, এটা অস্বীকার করতে কেউ পারবেন না। আর রামনবমীর কথা বলছেন, আমাদের নিজেদের দেখা এই মমতা ব্যানার্জি আসার পরেতে পশ্চিমবঙ্গেতে সব থেকে বেশি রামনবমী করা হয় এবং পুলিশ প্রশাসনের আমি এখানে একটু বিশ্বজিতের উত্তর নিই, যে বিশ্বজিৎ, যেটা শফিকুলদা এবং ভাস্কর বাবু তাদের অভিযোগ, যে এই যে বিজেপির যে রাজনীতি এবং ধর্মকে মিলিয়ে দেওয়ার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে ওঠে, তার পথটা প্রশস্ত কোথাও তৃণমূল সরকারের আমলে হয়েছে, এই অভিযোগটা তারা করছেন। এবং যে প্রশ্নটা তুললেন যে সেটা জগন্নাথ মন্দির হোক, সেটা মহাকাল মন্দির হোক, সেটা দুর্গাঙ্গন হোক, এটা কি একটা সরকারের প্রায়োরিটি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর উনি আলাদা করে কোনো বর্ণ, কোনো শ্রেণী, কোনো ধর্মকে বিভেদ করেননি। উনি চেয়েছেন সব ধর্মের মানুষকে সমান অধিকার দিতে। আপনারা সেটা আমাদের ভোটার লিস্টের মাধ্যমেই দেখতে পাবেন, সব ধর্মের, সব বর্ণের মানুষ আছেন এবং সমস্ত বয়সের মানুষ সেখানে আছেন। আমি আরেকটা কথা বলি, ভাস্কর বাবুদের আজকের দিনে দাঁড়িয়ে ওনারা মূর্তি পুজোর পুরো বিপক্ষে ছিলেন। আজকের এবারে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, ওনাদেরকেও মন্দিরে যেতে হচ্ছে, পুজো দিতে হচ্ছে, কি কারণে? মীনাক্ষী মুখার্জিকেও ঘি ঢালতে হচ্ছে যজ্ঞে, কি কারণে? কোথাও কি আপনারাও ফাইনালি এটাকে কোথাও অস্বীকার করতে পারছেন না? আপনাদেরও কি সফট হিন্দুত্বের লাইনে যেতে হচ্ছে? না, এরকম কোনো নজির আমাদের নেই। আমরা কি এর আগে দেখেছি যে কোনো প্রার্থী তিনি যজ্ঞে ঘি ঢালছেন বা মন্দিরে যাচ্ছেন? সুভাষ চক্রবর্তী যখন মন্দিরে গিয়েছিলেন, তার জন্য তাকে জবাবদিহি করতে হয়েছিল পার্টির এটা 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 দেখুন, এটা হচ্ছে মানুষের পবিত্রতা। আমার মনের পবিত্রতা কি আছে সেটা শুধু রাজনীতি দিয়ে বিচার করব। সুভাষ চক্রবর্তীর পবিত্রতাটা তখন বিচার শুধু করতে গেছিলেন কেন? রাজনীতির আতশ কাছে রাজনীতি দিয়ে সুভাষ চক্রবর্তীর মনের পবিত্রতা রাজনীতির আতশ কাছে কেন বিচার করতে হয়েছিল আপনাদের? না, এখন সেটা- মীনাক্ষী মুখার্জিটা কেন করতে হয় না? দেখুন, এটা ব্যক্তি
মানুষ ব্যক্তিগতভাবে তার নিজের ধর্ম সুভাষ পালন করার চক্রবর্তীর অধিকার। ব্যক্তিগত ব্যাপার ছিল না? না, ব্যক্তিগত, সেটা নিয়ে পার্টির ক্লোজ চ্যাপ্টার, ওটা নিয়ে না না, নতুন ক্লোজ করে চ্যাপ্টার বলে কিছু হয় ওটা না। নিয়ে আপনার অসুবিধা হলেই তো সেটা ক্লোজ চ্যাপ্টার আপনি হয়ে যায় ওটা না। নিয়ে আমার মুখ খোলাতে পারবেন না। সেটা বলুন। আমি সেটা আপনাকে বলবো, বলুন। আমি আপনাকে বলবো যে নির্বাচনের সময় গ্রামে গ্রামে যখন আমরা ঘুরি, মানুষের আবেগকে আমরা সম্মান দিই। মীনাক্ষী মুখার্জি সেরকম মানুষের আবেগকে সম্মান দিয়েছেন। এছাড়া কি বলবো আমি? সেটা মীনাক্ষী মুখার্জিকে জিজ্ঞেস করবেন, নাকি ভাস্কর আসলে রায়কে জিজ্ঞেস করবেন। পরিবর্তিত পরিস্থিতিতে সুভাষ চক্রবর্তী সম্পর্কে আপনাদের অবস্থান এবং মীনাক্ষী মুখার্জি সম্পর্কে আপনাদের অবস্থান দুটো ভিন্ন হতে বাধ্য হলো? না, এটা আপনি যদি এটাকে এইভাবে ডিসক্লোজ করেন, এটা সাধারণ মানুষের মধ্যে সেটা কোনো রিয়াক্ট করবে না। আমার মনে হয়েছে আমাদের কাছে যে এই যে নির্বাচনকে ধর্মযুদ্ধ করে দেওয়া, এই যে বেসিস তৈরি করা পশ্চিমবাংলায়, যে নির্বাচন মানেই যেন ধর্মের ভিত্তিতে হবে। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার বয়সটাও 54। আমি কোনোদিন দেখিনি যে নির্বাচনে যখন আমরা লড়াই করতে নামতাম, পোলিং এজেন্টরা আমরা কংগ্রেস সিপিএম একসঙ্গে বসে আমরা নির্বাচন করতাম। এখন পশ্চিমবাংলার নির্বাচনের সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সংসদীয় গণতন্ত্র, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম দেখা করতে গিয়েছিলেন কেন? মন বুঝতে গিয়েছিলেন কেন? সেটা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করুন, ওটা আমাকে জিজ্ঞেস করবেন না। আমি একটু ওটা শফিকুল্লাহর আমি কাছে তো আসি। উত্তর দিতে পারবো না। শফিকুলদের কাছে আসি। আজকে বিজেপি যেভাবে রাজনীতি করছে, ধর্মের রাজনীতি, সেখানে পিছিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেই, তিনিও কিন্তু আছেন। আজকে এখানে 33 থেকে 32% বা 30% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা ভোট দেয়। যাদের ভোটে ক্ষমতায় আজকে মমতা ব্যানার্জি আছেন, তিনি তাহলে আজকে মন্দিরই খালি করবেন, অন্য কিছু করবেন, তাহলে তাদের জন্য কি করলেন? যে সংখ্যালঘু মানুষের জন্য তিনি কি করলেন একটু বলবেন? আমি বিশ্বজিতের কাছে এই উত্তর নেব। তার আগে একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হবে। আমি তারপর বিশ্বজিতের কাছে এই প্রসঙ্গে আসছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান।